11 সেপ্টেম্বর 2001 সকাল 7:59 বস্টন এয়ারপোর্ট থেকে উড়ে গেল ফ্লাইট 11 গন্তব্য লস অ্যাঞ্জেলেস। প্লেনে 11 জন ক্রু আর 81 জন যাত্রী, কিন্তু তখন কেউ জানত না এই যাত্রীদের মধ্যেই লুকিয়ে রয়েছে 5 জন টেররিস্ট। আর এর কিছুক্ষণের মধ্যেই বদলে গেল প্লেনের রুট। লস অ্যাঞ্জেলেস নয়, এবার এই প্লেনের গন্তব্য নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্কের ঘড়িতে তখন সকাল 8:46। হঠাৎ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে আছড়ে পড়ল ফ্লাইট 11। মুহূর্তেই জ্বলে উঠল এই বিল্ডিংয়ের 93 থেকে 99 তলা। কাঁচ ভেঙে ছিটকে পড়ল মানুষ। চারিদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। চিৎকার, কান্না আর আতঙ্কের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল নিউ ইয়র্ক। সবার চোখ তখন নর্থ টাওয়ারের দিকে। এর ঠিক 17 মিনিট পর ঘড়িতে তখন 9:03। ফ্লাইট 175 ধাক্কা মারল সাউথ টাওয়ারে। মুহূর্তেই জ্বলে ছাই হয়ে গেল এই বিল্ডিংয়ের 77 থেকে 85 তলা। মাত্র কয়েক মিনিটে আমেরিকা বুঝে গেল এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা প্রি প্ল্যান্ড অ্যাটাক। সকাল 9:37 আমেরিকান এয়ারফোর্স কিছু করার আগেই আরও একটি বিমান ফ্লাইট 77 সোজা গিয়ে ধাক্কা মারল পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গা, আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে। মুহূর্তেই ঝরে গেল 125টি প্রাণ। আমেরিকা বুঝে গেল এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা ঘোষিত যুদ্ধ। একটা নয়, দুটো নয়, পরপর 3-3টে প্লেন ক্র্যাশ, তাও আবার আমেরিকায়। গোটা বিশ্ব বুঝে গেল আমেরিকায় একটা বড় কিছু হতে চলেছে। সঙ্গে সঙ্গে সমস্ত এয়ারলাইন্স শাটডাউন করা হলো, আর যে সমস্ত ফ্লাইট অলরেডি টেক অফ করেছে তাদেরকে ইমিডিয়েটলি নিয়ারেস্ট এয়ারপোর্টে ল্যান্ড করার অর্ডার দেওয়া হলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ টেররিস্টদের টার্গেট শুধুমাত্র টুইন টাওয়ার নয়। আর এরপরই খবর এলো আরও একটি প্লেন মিসিং, ফ্লাইট 93। এটি তখন উড়ে চলেছে আমেরিকার রাষ্ট্রপতি ভবন হোয়াইট হাউস ধ্বংস করবে বলে। কিন্তু মাঝ আকাশেই ভেঙে গেল সেই বিমান। ব্যাক টু ব্যাক 4-4টি প্লেন ক্র্যাশ। মাত্র কয়েক ঘন্টায় 3000 নিরীহ মানুষের প্রাণ চলে গেল আমেরিকায়। আহত 6000-এরও বেশি। আর ক্ষতির অঙ্ক $8 ট্রিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 70,000 কোটি টাকা। যা এক ধাক্কায় শুধু আমেরিকা নয়, কাঁপিয়ে দিল গোটা বিশ্বকে। কিন্তু এই হামলার পেছনে কে? তদন্তে উঠে এলো একটাই নাম, ওসামা বিন লাদেন। এখন প্রশ্ন হলো, লাদেন কেন আমেরিকায় হামলা করেছিল? আমেরিকার সঙ্গে তার এত কিসের শত্রুতা? বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা হয়েও কেন এই হামলা আটকাতে পারল না FBI? মোহাম্মদ বিন লাদেন ওসামার বাবা, সৌদি আরবের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক। লাদেনের শৈশব কেটেছিল চরম বিলাসিতায়, কিন্তু কলেজে পড়াকালীন 1970-এর দশকে বদলে গেল সব। ধীরে ধীরে উগ্র মৌলবাদী হয়ে উঠল লাদেন। নিজেকে জড়িয়ে ফেলল ইসলামী আন্দোলনে। সালটা 1978। তেল আর খনিজ সমৃদ্ধ আফগানিস্তান দখল করতে সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে শুরু হলো ঠান্ডা যুদ্ধ। গোপনে জঙ্গি সংগঠনগুলোকে অস্ত্র দিল আমেরিকা। তাদের নাম রাখা হলো মুজাহিদিন, মানে সংগ্রামী যোদ্ধা। লাদেনও নামল এই যুদ্ধে, কারণ আফগানিস্তান সোভিয়েত ইউনিয়ন আধুনিক শিক্ষা আর নারী স্বাধীনতা আনতে চেয়েছিল। কিন্তু লাদেন চাইছিল অন্য কিছু। সব ইসলামিক দেশকে এক ছাতার নিচে এনে শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চাইছিল সে। তাই সে জিহাদের নামে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ শুরু করে। বিশ্বজুড়ে মুসলিম যুবকদের টেনে আনতে লাগলো লাদেন। আফগানিস্তানে বানালো নিজের গোপন ক্যাম্প। সেখানে অস্ত্র চালানো থেকে শুরু করে কম্পিউটার হ্যাকিং পর্যন্ত সব শেখানো হতো। 1988 সালে জন্ম নিল এক নতুন সংগঠন, আল কায়দা। টার্গেট একটাই, বিশ্বব্যাপী জিহাদ। পুরো দুনিয়ায় শরিয়া আইন চালু করা ছিল তাদের মিশন। পাকিস্তান ও আমেরিকা আল কায়দাকে টাকা আর অস্ত্র দিত, কিন্তু আমেরিকা স্বপ্নেও ভাবতে পারেনি এই জঙ্গি সংগঠনগুলোই কয়েক বছর পরে তাদের রাতের ঘুম উড়িয়ে দেবে। আল কায়দার বিদ্রোহের মুখে পড়ে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সরে যায়। এরপর লাদেনের টার্গেট হয় আমেরিকা। লাদেন আমেরিকার বিরোধিতা শুরু করে। আমেরিকার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে সৌদি আরব লাদেনের সিটিজেনশিপ ক্যান্সেল করে তাকে দেশ থেকে তাড়িয়ে দেয়। লাদেন আফগানিস্তান আশ্রয় নেয় আর মনে মনে আমেরিকার উপর হামলার ছক কষে। কিন্তু টুইন টাওয়ার কি কেন বেছে নিল লাদেন? টুইন টাওয়ার কি শুধু প্রতীকী টার্গেট, নাকি এর আড়ালে পুরো পৃথিবীকে কোনো বার্তা দিতে চেয়েছিল লাদেন? নিউ ইয়র্কের আকাশ ছুঁয়ে সেদিন দাঁড়িয়েছিল 110 তলার দুটো টাওয়ার, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এগুলো শুধু বিল্ডিং নয়, এগুলো ছিল আমেরিকার শক্তি আর অর্থনীতির প্রতীক। লাদেন জানত
যদি সেই টাওয়ারগুলো ধ্বংস করে দিতে পারে তাহলে শুধু বিল্ডিং নয়, বিল্ডিংয়ের সঙ্গে আমেরিকার আত্মবিশ্বাসও ধ্বংস হয়ে যাবে। টুইন টাওয়ার ভেঙে ফেলা মানে আমেরিকার $1,000 কোটি ক্ষতি, আর সেই সঙ্গে কোটি কোটি আমেরিকানের মনে ঢুকে যাবে নিরাপত্তাহীনতার ভয়। লাদেন চাইছিল পুরো আমেরিকা বুঝুক তারাও নিরাপদ নয়। আমেরিকার এমার্জেন্সি ফোন নাম্বার 911। অনেকে বিশ্বাস করেন ইচ্ছাকৃতভাবেই এই তারিখ বেছে নিয়েছিল লাদেন, যাতে আমেরিকানরা যখনই ভবিষ্যতে 911 ডায়াল করবে তখনই তাদের এই ভয়াবহ দিনটার কথা মনে পড়বে। কিন্তু শুধু অর্থনীতি না, আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনেও আঘাত করতে চেয়েছিল আল কায়দা। পেন্টাগন ছিল আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের হেড অফিস। পেন্টাগনে হামলা চালানো মানে সরাসরি আমেরিকার নিরাপত্তায় আঘাত করা। পেন্টাগনে হামলা চালিয়ে লাদেন বোঝাতে চেয়েছিল আমেরিকার সেনাবাহিনী যতই শক্তিশালী হোক না কেন, আল কায়দার হাত থেকে কেউ রক্ষা পাবে না। আর এটা ছিল আমেরিকার সামরিক শক্তিকে সরাসরি চ্যালেঞ্জ। কিন্তু লাদেনের টার্গেট ছিল আরও বড়। পেন্টাগন, টুইন টাওয়ার আর হোয়াইট হাউস, তিনটে স্তম্ভকেই একসঙ্গে আঘাত করেছিল লাদেন। আর এটাই ছিল ওসামা বিন লাদেনের মাস্টার প্ল্যান। কিন্তু এখন প্রশ্ন হলো, আমেরিকার বিরুদ্ধে এত নিখুঁত পরিকল্পনা লাদেন করল কিভাবে? আর কেনই বা আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI আমেরিকাকে বাঁচাতে পারল না? 11 সেপ্টেম্বর সকাল 7:59 বোস্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 11 টেক অফ করে। বিমানে ছিল মোট 92 জন, যার মধ্যে 11 জন ক্রু মেম্বার আর বাকিরা সাধারণ যাত্রী। কিন্তু এদের মধ্যে 5 জন ছিল আল কায়দার জঙ্গি। প্লেন ছাড়ার মাত্র 15 মিনিটের মধ্যে যাত্রীদের ভয় দেখিয়ে পুরো প্লেনটাকে দখল করে নেয় তারা। ককপিটে ঢুকে পাইলটদের সরিয়ে প্লেন চালাতে শুরু করে মোহাম্মদ আট্টা। এরপর প্লেনের মুখ নিউ ইয়র্কের দিকে ঘুরিয়ে দেয় সে। 8:46 বিমানটি সোজা গিয়ে ধাক্কা মারে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে কোনো অস্ত্র ছাড়াই তার প্লেন হাইজ্যাক করল টেররিস্টরা? 2001 সালে এয়ারলাইন্সের সিকিউরিটি আজকের মতো কঠিন ছিল না। তখন সেফটি সিকিউরিটি হিসেবে শুধুমাত্র যাত্রীদের আইডি নেওয়া হতো আর মেটাল ডিটেক্টিং চেকিং হতো, যার ফলে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া যেত না ঠিকই, কিন্তু ছোটখাটো ছুরি, লেদার নাইফ, টিয়ার গ্যাস নিয়ে প্লেনে উঠলে সেগুলো চেকিংয়ে ধরা পড়তো না। সেদিন বক্স কাটার ছুরি, টিয়ার গ্যাস ও পেপার স্প্রে দিয়ে ভয় দেখিয়ে আমেরিকার 4টে প্লেন হাইজ্যাক করে আল কায়দার 19 জন সদস্য। সকাল 7:59 বোস্টন থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে টেক অফ করে ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 175। যাত্রীর মোট 60 জন, 9 জন ক্রু, 51 জন সাধারণ যাত্রী। কিন্তু এদের মধ্যেই লুকিয়েছিল 5 জন আল কায়দার টেররিস্ট। সকাল 9:03 বিমানটি আছড়ে পড়ে টুইন টাওয়ারের সাউথ টাওয়ারে। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশের কাছে যখন খবরটা প্রথম পৌঁছয় একটি বিমান হাইজ্যাক হয়েছে, তিনি ভাবতেই পারেননি যে আমেরিকার উপর কেউ এই রকমের হামলা করতে পারে। কার এত সাহস? তিনি ধরে নেন পাইলটের নিশ্চয়ই হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু 17 মিনিটের মধ্যেই তার ভুল ভেঙে যায়। এরপরই পুরো অ্যাকশনে নামে আমেরিকা। আমেরিকার সব বিমান ক্যান্সেল করে দেওয়া হয়। যে প্লেনগুলো তখনও আকাশে ছিল তাদের নিয়ারেস্ট এয়ারপোর্ট ল্যান্ড করানোর অর্ডার দেওয়া হয়। কিন্তু আরও 2টো প্লেন ততক্ষণে হাইজ্যাক হয়ে গিয়েছে। সকাল 8:20 ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে টেক অফ করল আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 77। মোট 69 জন যাত্রী, 5 জন টেররিস্ট। সকাল 9:37 বিমানটি সোজা গিয়ে আছড়ে পড়ল পেন্টাগনে। তখনও আকাশে চক্কর কাটছিল 4 নম্বর প্লেন ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 93। সকাল 8:42 নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকোর দিকে যাত্রা শুরু করে ওই বিমান। মোট 44 জন, 7 জন ক্রু আর 37 জন যাত্রী। কিন্তু এর মধ্যেই লুকিয়েছিল 4 জন টেররিস্ট। ফ্লাইট ডিলে হওয়ায় যাত্রীদের কেউ কেউ ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিল। সেখান থেকেই তারা জানতে পারে বাকি 3টি প্লেন ক্র্যাশের কথা। এবার তাদের পালা। তারা বুঝতে পারে তাদেরও মৃত্যু অনিবার্য, কিন্তু এত বড় ধ্বংস করতে দেওয়া যাবে না। সাহস করে তারা টেররিস্টদের সঙ্গে লড়াই শুরু করে। ককপিটে তুমুল সংঘর্ষ, বিমান নিয়ন্ত্রণ হারায়। সকাল 10:03 পেনসিলভেনিয়ার শ্যাঙ্কসভিলের খোলা মাঠে বিমানটি ভেঙে পড়ে। বীরের মতো মৃত্যুকে বরণ করেছিল এই যাত্রীরা। অন্যথায় হোয়াইট হাউস বা USA ক্যাপিটাল বিল্ডিং ধ্বংসের কারণ হতো এই প্লেন। সকাল 9:45 থেকে 10টা পর্যন্ত মাত্র 1 ঘন্টা 15 মিনিটে একের পর এক ক্র্যাশ হয় 4টি প্লেন। কিন্তু ধ্বংসের আসল তাণ্ডব তখনও দেখেনি দুনিয়া। আর এরপর যা ঘটে তা শুনলে হাড় হিম হয়ে যাবে আপনার। আগুনের গ্রাসে ঢেকে যায় নর্থ টাওয়ারের 93 থেকে 99 তলা, আর সাউথ টাওয়ারের 77 থেকে 85 তলা। এতে ওপরের তলার যাত্রীদের বেরোনোর পথ বন্ধ হয়ে যায়। তারা উপরেই আটকে পড়ে।
মৃত্যুই তখন একমাত্র মুক্তি। কোনো উপায় না পেয়ে উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দেয় বহু মানুষ। এই দুই বিল্ডিংয়ের ইলেকট্রিসিটি বন্ধ, লিফট বন্ধ, তাই রেস্কিউ টিমের জন্য তাদের উদ্ধার করা অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু এর থেকেও বড় বিপদ অপেক্ষা করছিল তখন। বিমানের আঘাতে তখন টুইন টাওয়ারের ভিত নড়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই দুই বিল্ডিং। এরপরই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। সকাল 9:59, সম্পূর্ণ ধসে মাটিতে মিশে গেল সাউথ টাওয়ার। সকাল 10:28, একইভাবে ধসে পড়ল নর্থ টাওয়ারও। আহতরা তো বটে, বিল্ডিংয়ের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে মারা গেল রেস্কিউ টিমের সদস্যরা। কালো ধোঁয়ায় ঢেকে গেল পুরো নিউ ইয়র্ক শহর। ধুলো আর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ল আরও কয়েক হাজার মানুষ। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে বানানো হয়েছিল এই টুইন টাওয়ার। ইঞ্জিনিয়াররা বলেছিল, ভূমিকম্প হোক বা প্লেন দুর্ঘটনা, এই বিল্ডিং কখনো ভেঙে পড়বে না। কিন্তু মাত্র 1 ঘন্টার মধ্যে বিল্ডিং দুটো ভেঙে গুড়িয়ে গেল। কিন্তু কেন? এর উত্তরটা লুকিয়ে আছে এই বিল্ডিংয়ের স্ট্রাকচারে। এই টুইন টাওয়ার দাঁড়িয়েছিল একটি ইস্পাতের কাঠামোর ওপর। বিল্ডিং দুটোর ঠিক মাঝ বরাবর ছিল সেই ইস্পাতের ভিত। প্লেন দুটো বিল্ডিং ফুঁড়ে ভেতরে ঢুকে সরাসরি সেই ইস্পাতের ভিতে আঘাত করে। এতে ইস্পাতের কাঠামোটা দুর্বল হয়ে যায়। তারপর প্লেনের ফিউল ট্যাঙ্কের বিস্ফোরণে বিল্ডিং দুটোতে ভয়ানক আগুন লেগে যায়। প্লেন হামলায় বিল্ডিং দুটোর 7 থেকে 8টা ফ্লোর ধ্বংস হয়ে যায়। আগুনের তাপে ও ধ্বংসাবশেষের চাপে নিচের তলার ইস্পাতগুলো বেঁকে যায়। এরপর যখন ইস্পাতের ভিত চাপ নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন 110 তলা বিল্ডিং দুটোর প্রতিটি ফ্লোর একটার পর একটা ধসে যেতে থাকে। ইঞ্জিনিয়ারিং পরিভাষায় যাকে বলে প্যানকেক এফেক্ট। আর এভাবেই মাত্র 10 সেকেন্ডে নর্থ টাওয়ার ও সাউথ টাওয়ার তাসের ঘরের মতো ধসে পড়ে মাটিতে মিশে যায়। আর এই সব কিছুই তখন কয়েক হাজার মাইল দূরে আফগানিস্তানে বসে টিভিতে দেখছিল লাদেন। আল কায়দার হামলায় আমেরিকার যে এত বড় ক্ষতি হয়ে যাবে, এটা লাদেনও ভাবতে পারেনি। ভয় পেয়েছিল সে, তাই এই হামলার দায় স্বীকার করতে 3 বছর সময় নিয়েছিল লাদেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই হামলার পেছনে যে ওসামা বিন লাদেনই ছিল, সেটা জানা গেল কিভাবে? 9/11 হামলার পর টেররিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেয় আমেরিকা। ওয়ার অন টেরর ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ। তদন্তে জানা যায় 19 জন আতঙ্কবাদী এই হামলার পরিকল্পনা করেছিল, আর তারা প্রত্যেকেই আল কায়দার সদস্য। এবার আমেরিকার সন্দেহের চোখ পড়ে ওসামা বিন লাদেনের দিকে। এর 3 বছর পর 2004 সালে লাদেন একটা টেপ রেকর্ডিং প্রকাশ করে। ওই রেকর্ডিং মারফত লাদেন দাবি করেন 9/11 হামলা তার গ্রুপ আল কায়দার কাজ। লাদেন দাবি করে আমেরিকা অহেতুক মিডল ইস্টের উপর দাদাগিরি করছে। আমেরিকার ইরাকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা, মুসলিমদের বিরুদ্ধে ফিলিপাইন্স ও ইসরায়েলকে সমর্থন করা, লেবাননে মুসলিম বিরোধী সমর্থন করা, চেচনিয়াতে রাশিয়াকে সমর্থন করা, সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব করা, সব মিলিয়ে আমেরিকাকে উচিত শিক্ষা দিতে চেয়েছিল লাদেন। কিন্তু আমেরিকার বিরুদ্ধে এই লড়াইতে লাদেন একা ছিল না। এর পেছনে ছিল আরও একজন, খালিদ শেখ মোহাম্মদ, পাকিস্তানের এই দাগি টেররিস্ট। 1993 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 506 কেজি বোমা বিস্ফোরণের মাস্টার প্ল্যান বানায়, যেখানে 6 জন মারা যায়, আহত হয় প্রায় 1000 জন। খালিদ আজও আমেরিকার জেলে বন্দী। এখনও তার বিরুদ্ধে কোনো কেসই শুরু হয়নি। আর লাদেন 9/11 হামলার পরপরই অজ্ঞাতবাসে চলে যায় লাদেন। আন্ডারগ্রাউন্ড হয়ে যায় পুরো আল কায়দা গ্রুপ। লাদেনের উপর $25 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে আমেরিকা। সেই সঙ্গে আফগানিস্তানের আল কায়দা গ্রুপ ও তাদের সমর্থনকারী তালিবানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আমেরিকা। হয় আফগানিস্তান ছেড়ে পরিবার সমেত পাকিস্তানে গিয়ে লুকোয় লাদেন। 2011 সালে 9/11 হামলার 10 বছর পর পাকিস্তানের অ্যাবটাবাদে লাদেনকে খতম করে আমেরিকান সেনা। লাদেনকে আমেরিকা কিভাবে খুঁজে বের করেছিল সেই নিয়ে আপনি যদি একটা ডেডিকেটেড ভিডিও চান, তাহলে কমেন্টে জানান। লাদেন খতম, আল কায়দাও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত হলো। কিন্তু লাদেন যা করেছিল তাতে গোটা বিশ্বের চোখে মুসলমানদের মাথা হিট হয়ে যায়। লাদেনের এই কুকীর্তির চরম মাসুল দিতে হয়েছিল মুসলিমদের। 9/11 হামলার পর আমেরিকায় চালু হয় ইউএসএ প্যাট্রিয়ট অ্যাক্ট। এই আইনের মাধ্যমে আমেরিকার সরকার যে কোনো নাগরিকের ওপর যখন খুশি নজরদারি চালাতে পারে। এর ফলে মধ্য এশিয়ার মানুষ, বিশেষ করে মুসলিমরা টার্গেট হয়ে যায়। শুরু হয় চরম ইসলামোফোবিয়া। আমেরিকায় অনেক মুসলিম কর্মচারীকে বরখাস্ত করা হয়। মুসলিমদের সন্দেহের নজরে দেখতে শুরু করে গোটা বিশ্ব। শুধু মুসলিম নয়, রেহাই পায়নি শিখরাও। শিখরা যেহেতু দাড়ি রাখে
মাথায় পাগড়ি বাঁধে, তাই মুসলিম সন্দেহে শিখেদের উপরেও অত্যাচার শুরু হয়। অত্যাচারের ভয় অনেক শিখ দাড়ি কেটে ফেলে, খুলে ফেলে মাথার পাগড়ি। লাদেন ভেবেছিল এই হামলা আমেরিকাকে শিক্ষা দেবে, কিন্তু বাস্তবে হয়েছিল এর উল্টোটা। আমেরিকা আরও কঠোর হয়ে ওঠে। ইরাক ও আফগানিস্তানের মতো ইসলামিক রাষ্ট্রগুলোর উপর নেমে আসে মারাত্মক প্রতিশোধ। 9/11 হামলার দিনই আমেরিকার মাত্র কয়েক ঘন্টায় ধ্বংস হয় 150 বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি। কাজ হারান প্রায় 1.5 লক্ষ মানুষ। ধসে যায় শেয়ার বাজার, ক্ষতি হয় 1.4 ট্রিলিয়ন ডলার। কিন্তু এখানেই শেষ নয়। পরবর্তী ইরাক ও আফগানিস্তান অভিযানে আমেরিকার খরচ হয় 8 ট্রিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু অর্থের ক্ষতির চেয়েও বড় ছিল মানুষের প্রাণহানি। হাজার হাজার নির্দোষ মানুষ সেদিন প্রাণ হারিয়েছিল। আপনার আমার মতোই তারা সাধারণ মানুষ, যারা সেদিন সকালে প্লেনে উঠেছিলেন অথবা অফিসে বসে প্রতিদিনের কাজ শুরু করেছিলেন। তাদের আর ঘরে ফেরা হয়নি। লাদেনের মতো সন্ত্রাসবাদীদের অন্তিম পরিণতি শুধু মৃত্যু। সেই মৃত্যুর মধ্যে নেই কোনো বীরত্ব, নেই কোনো সম্মান। লাদেন দাবি করেছিল আমেরিকা মুসলিমদের উপর অত্যাচার করছে, তাই কয়েক হাজার নির্দোষ আমেরিকানের প্রাণ কেড়ে নিয়ে সেভাবে প্রতিশোধ নিয়েছে। কিন্তু এর জবাবে আমেরিকাও সন্ত্রাসবাদ দমনে আরও কঠোর ও আগ্রাসী হয়ে ওঠে। ফলাফল আবারও ক্ষতিগ্রস্ত হলো সাধারণ মানুষ। যতদিন না সন্ত্রাসবাদকে গোড়া থেকে উপড়ে ফেলা যায়, ততদিন নিরীহ মানুষের রক্ত ঝরতেই থাকবে। 9/11 হামলা থেকে শুরু করে 2025-এর পেহেলগাঁও অ্যাটাক, প্রতিবার বলি হয়েছে নিরীহ মানুষ। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই সন্ত্রাসবাদের বলি সেই সব নির্দোষ মানুষদের, তাদের আত্মার চির শান্তি কামনায়। কমেন্টে লিখুন ওম শান্তি।